ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বঙ্গানুবাদ শেখাবো। দেখো, আমি আমার পেড ব্যাচে অলরেডি বঙ্গানুবাদ শুরু করে দিয়েছি। আমি সেই পেড ব্যাচেরই একটা ক্লাস তোমাদের আমি দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে আমি কিভাবে পড়াচ্ছি। ঠিক আছে, আমি তোমাদের আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বঙ্গানুবাদ। ঠিক আছে, বঙ্গানুবাদ বলতে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন। ঠিক আছে, ইংলিশ টু বেঙ্গলে ট্রান্সলেশন। তাহলে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন, সেটা হচ্ছে বঙ্গানুবাদ। এবারে তোমাদের কোশ্চেন, স্যার বঙ্গানুবাদ আমার কোথায় কোথায় কাজে লাগবে? দেখো, বঙ্গানুবাদ তোমরা নিশ্চয়ই জানো, যারা ক্লার্কশিপের এক্সাম দেবে, ঠিক আছে, যারা ক্লার্কশিপের মনে হচ্ছে যে পাস করবে, ঠিক আছে, ক্লার্কশিপ, সেই ক্লার্কশিপ এক্সামে কিন্তু দেখবে বঙ্গানুবাদ আছে। এটা কিন্তু অনেক বেশি নাম্বার আছে, একদম 20 নাম্বারের মতো আছে। ঠিক আছে, 20 মার্কস। মিসলেনিয়াসেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিসলেনিয়াস। ঠিক আছে, মিসলেনিয়াস এক্সাম। আচ্ছা, আর কিসে? ডাব্লিউবিসিএস এ কাজে লাগবে। ডাব্লিউবিসিএস এ কিন্তু 40 মার্কস, 40 মার্কস কিন্তু। তাহলে বুঝতেই পারছো যে বঙ্গানুবাদটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট। দেখো, আমি আমার পেড ব্যাচে যেটা আমি করাচ্ছি সেটা কিন্তু একদম বেসিক থেকে, মানে বঙ্গানুবাদ কিভাবে করবে সেই একদম বেসিক লেভেল থেকে কিন্তু আমি শুরু করেছি। ক্লিয়ার? দেখো, আমি তারই একটা তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমরা বঙ্গানুবাদটা করবে। ঠিক আছে, এক্সাম হলে কিভাবে করবে। আর তোমাদের পড়ানোর আগে আমি বলে দিই, আমার দুটো ব্যাচ চলছে। একটা হচ্ছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এই সমস্ত বেস করে একটা মানে এই সমস্ত ব্যাচে হচ্ছে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ একটা ব্যাচ চলছে। তারা হচ্ছে ডেসক্রিপটিভ পড়তে চাও, তারা কিন্তু আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 7872141322। খুব বেশি ফিজ নয় ডেসক্রিপটিভ ব্যাচের জন্য, একদম মিনিমাম ফিজ রেখেছি মান্থলি 300 টাকা করে। ঠিক আছে, 300 টাকা করে রেখেছি মান্থলি, একদম মিনিমাম ফিজ, যেটা যে কেউ মানে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, এবং একটা অবজেক্টিভ ব্যাচ, যে যে ব্যাচের মধ্যে ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, সরি ডাব্লিউবিসিএস, এনটিপিসি, গ্রুপ ডি, এই যে রেলওয়ের গ্রুপ ডি বেরোবে, ঠিক আছে, গ্রুপ ডি, এবং হচ্ছে পুলিশ। ঠিক আছে, দেখো এই সমস্ত এক্সামের জন্য একটা কম্বাইন্ড, মানে একদম চ্যাপ্টার ধরে ধরে শেখানো হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে শেষ করা হচ্ছে। যদি এটাও অ্যাডমিশন নিতে চাও, এটা হচ্ছে অবজেক্টিভ ব্যাচ, তো আমাকে কিন্তু অবশ্যই তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে, 7872141322। এবং এই অবজেক্টিভ ব্যাচে কিন্তু মান্থলি 500 টাকা করে রেখেছি। ঠিক আছে, মান্থলি 500 টাকা করে, যদি অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। এবারে চলো, আমরা আজকে যেটা আমাদের মেইন জায়গা সেটা হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদটা তোমাদের বলেই দিলাম যে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, তো একটু দেখে নাও অনুবাদ কাকে বলে। আগে অনুবাদ মানে দেখো, মানে কোনো একটা ভাষা থেকে, কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে যখন কোনো একটা, মানে কোনো ভাষা গোষ্ঠী, দেখো সুন্দর করে লিখে আছে, পড়ে দিই তোমাদের। বলছে একটা ভাষা গোষ্ঠীর ভাষার ভাব, বিষয়বস্তুকে একটি অন্য ভাষায় রূপান্তরিত করাকে কাকে বলা হয়? অনুবাদ বলা হয়, এবং ভাষান্তর বলা হয়। তাহলে এক বুঝে গেলাম যে বঙ্গানুবাদ সেটা পরে পড়বো, আগে আমাকে অনুবাদ জানতে হবে। অনুবাদ মানে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেশন করাকে বা রূপান্তরিত করাকে বলা হয়, সেটাকে অনুবাদ বা ভাষান্তর। আর আমরা যেটা পড়বো বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ কাকে বলে? বঙ্গানুবাদ হচ্ছে ইংরেজি ভাষা থেকে যদি বাংলা ভাষায় ট্রান্সলেশন করা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা বঙ্গানুবাদ। ক্লিয়ার? এবারে বঙ্গানুবাদ করার কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু পরপর করে তোমরা দেখে নাও। প্রথম নিয়মটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম। দেখো, যেগুলো আমি তোমাদের বলবো সেগুলো তোমাদের কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। এমন নয় যে এইগুলো তোমাদের হুবহু মুখস্থ করতে হবে, মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট তোমরা কি করবে, এগুলোকে মনে রাখবে যে হ্যাঁ, এই নিয়মটা স্যার বলেছিল, এই নিয়মগুলো যদি তুমি ফলো করো, তোমার বঙ্গানুবাদে দেখবে তোমার নাম্বারটা, মার্কসটা তোমার অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। সেই নিয়মগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমি কি বলছি না। অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে প্রকৃত ভাব এবং অর্থ বুঝে নিতে হবে। তাহলে যে অনুচ্ছেদটা দেয়া থাকবে, সেই অনুচ্ছেদটাকে প্রথমে কি করতে হবে? পড়ে নিতে হবে মনোযোগ দিয়ে, দিয়ে তার প্রকৃত ভাব এবং অর্থ যেগুলো আছে সেগুলোকে তোমাকে কি করতে হবে? বুঝে নিতে হবে। ক্লিয়ার? দ্বিতীয় নাম্বার রুল কি? দ্বিতীয় নাম্বার রুল হচ্ছে যে আক্ষরিক অনুবাদ না করে
অনুচ্ছেদের মূল রচনা অনুসরণ করে স্বচ্ছন্দ এবং সরল ভাবানুবাদ করতে হবে। মানে তুমি ধরো লেখা আছে বিলিভ ইন গড, ঠিক আছে, তাহলে তুমি বিলিভ ইন গড মানে ভগবানে বিশ্বাস করো, তাই তো? তাহলে তুমি বিলিভ মানে বিশ্বাস করো, তাই তো? বিলিভ মানে বিশ্বাস করা, ইন ইন গড মানে ভগবানে। তাহলে এইরকম করে কিন্তু করা যাবে না, তোমাকে আগে প্রথমে পড়ে নিতে হবে। দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের, ধরো বিলিভ ইন গড, ইন গড এটা লেখা আছে। তোমরা কি করলে ট্রান্সলেশনের সময় বিলিভ মানে বিশ্বাস করা, তাই তো? বিশ্বাস, ইন মানে মধ্যে, ঠিক আছে, ইন মানে মধ্যে, গড মানে ভগবান, ভগবান, এরকম করে করা যাবে না। বিশ্বাস মধ্যে ভগবান, তাই এটা কি, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন হয়ে গেল। তো এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন কিন্তু করা যাবে না, তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তোমাকে প্রথমে পড়ে নিতে হবে, পড়ে নিয়ে সঠিক যেটা হবে, ঠিক আছে, সেটা একদম স্বচ্ছন্দ বজায় রেখে সরল ভাবে একটা তোমাকে অনুবাদ করতে হবে, ঠিক আছে। দেখো কি বলছে, দেখো যে বিষয় এবং ভাব অপরিবর্তিত রেখে, তাহলে বিষয় এবং ভাব যেটা আছে সেটাকে তোমাকে আনচেঞ্জ রাখতে, অপরিবর্তিত রাখতে হবে, রেখে অনুবাদের ভাষাকে সাবলীল, প্রাঞ্জল এবং সুপাঠ্য করে তুলতে হবে। মানে এমন ভাবে অনুবাদটা করতে হবে যেন পড়লে একটা মনে হয় যে না, একটা সঠিক বাংলা লেখা আছে, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, 4 নাম্বার রুলস কি বলছে, যে অনুচ্ছেদে একাধিক বাক্যকে একটি বড় বাক্যে অথবা একটা বড় বাক্যকে ভেঙে ভেঙে একটা ছোট মানে একাধিক বাক্যে অনুবাদ করা যায়। মানে ধরো একটা বড় বাক্য আছে, একটা বড় অনেক বড় বাক্য আছে, সেটাকে কি করলে তুমি সেটাকে ভেঙে ভেঙে কি করলে ছোট ছোট করে বাক্য তৈরি করলে, ছোট ছোট করে বাক্য তৈরি করলে, দুটো বাক্য তৈরি করলে পারবে, কোনো অসুবিধা নেই। আবার ধরো ছোট ছোট বাক্য আছে, সেটাকে তুমি একটা বড় বাক্যে ট্রান্সলেশন করলে, তখনও কিন্তু করা যায়, ঠিক আছে। এটা মাথায় তোমাদের খেয়াল রাখতে হবে যে বড় বাক্যকে, তোমার একটা বড় বাক্যকে ভেঙে তুমি ছোট ছোট দুটো বাক্যে লিখতে পারো, ঠিক আছে, অথবা ছোট ছোট বাক্য আছে সেটাকে জুড়ে তুমি একটা বড় বাক্য করে দিতে পারো। ক্লিয়ার? চলো এরপর দেখো কি লেখা আছে, 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলস হচ্ছে যে অনুবাদ সাধু এবং চলিত একটি ভাষায় করতে হবে। সাধু এবং চলিত ভাষার মিশ্রণ করা যাবে না। মানে তুমি কি করলে, ধরো একটা বাক্যে লেখা আছে যে আমি ভাত খাই, পরের বাক্যে লেখা আছে ধরো রাম ভাত খেয়েছে, তুমি কি করলে রাম ভাত খাইয়াছে করে দিলে, তাহলে কিন্তু হবে না। কারণ তোমাকে প্রথম বাক্যটা যদি চলিত ভাষায় করো, পরেরটা তোমাকে চলিত ভাষাতেই করতে হবে। তুমি যদি প্রথমটা সাধু ভাষায় করো, তোমাকে পুরোটাই সাধু ভাষাতেই করতে হবে। তাহলে সাধু চলিত দুটোকে কখনো মিশ্রণ করা যাবে না। যদি সাধু চলিত মিশ্রণ করা যায় তাহলে কি হয়ে যাবে, গুরু চণ্ডালীর দোষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, সাধু চলিতের মিশ্রণ একসঙ্গে করা যাবে না। যে কোনো তোমাকে একটা ভাষায় কিন্তু অনুবাদ করতে হবে। বলে সাধু ভাষায় করলে পুরোটাই সাধু ভাষায় করো, চলিত ভাষায় করলে পুরোটাকেই কিন্তু তোমাকে চলিত ভাষায় করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? পরেরটা দেখো কি আছে, বলছে প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ অনুবাদে রক্ষা করতে হয়। মানে ধরো লেখা আছে, কোনো একটা কিছু লেখা আছে ডাইরেক্ট স্পিচে, তুমি কি করলে পাকামো করে সেটাকে মানে ইনডাইরেক্ট স্পিচে করে দিলে। মানে তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, ধরো লেখা গেল যে রাজ সেড সেজ টু, ধরো রাজ সেজ টু রাম, রাজ রামকে, রাজ সেজ টু রাম, কমা কোটেশন দেওয়া আছে, দেওয়ার পরে ধরো বললো যে আই দিল্লি, ঠিক আছে, আই এম গোয়িং টু দিল্লি, বাস এটা ফুল স্টপ, ঠিক আছে। তো যদি এরকম দেয়া থাকে তাহলে কি বলছে, দেখো লেখা আছে রাম সেজ টু রাম, রাজ সেজ টু রাম, তাহলে রাজ রামকে বললো, কি বললো না আই এম গোয়িং টু দিল্লি। এবারে এটা ট্রান্সলেশন হওয়া উচিত কি ছিল, এটা ট্রান্সলেশন হওয়া উচিত ছিল যে রাম, সরি রাজ, রাজ রামকে, রামকে বলল, তাই তো, বা বললো বা বললেন, যা হোক বলতে পারো, বললো কমা কোটেশন, যেমন কমা কোটেশন দেওয়া আছে কমা কোটেশন দিতে হবে।
দিয়ে লিখতে হবে যে, দেখো লেখা আছে আই এম গোয়িং টু দিল্লি, আমি দিল্লি যাচ্ছি, তাই তো? তাহলে আমি আমি দিল্লি যাচ্ছি, যেমন আছে ঠিক সেই রকমই কিন্তু তোমাকে কমা কোটেশন দিয়ে ফুল স্টপটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার? বুঝা গেল? বা ছেদটা দিতে হবে। এবারে তুমি কি করলে, ধরো তুমি তুমি এটাকে কি করে দিলে, উল্টো কেস করে দিলে। কি রকম কেস করলে? তুমি করে দিলে কি, যে ধরো এটাকে লিখলে কেউ একজন লিখবে, এবারে কেউ একজন ট্রান্সলেশন করলো যে রাজ রামকে রামকে বলল যে সে দিল্লি যাবে, সে দিল্লি যাচ্ছে। তাহলে এটা ট্রান্সলেশনটা কিন্তু ভুল হয়ে গেল। কেন ভুল হলো তোমরা মন দিয়ে শুনো। দেখো এখানে লেখাই আছে যদি প্রত্যক্ষ বা ডাইরেক্ট স্পিচে থাকে তখন কিন্তু তোমাকে ডাইরেক্ট স্পিচেই কিন্তু অনুবাদ করে লিখতে হবে। তুমি কিন্তু ইনডাইরেক্ট স্পিচে করলে কিন্তু হবে না। দেখো এখানে কি করেছে, একজন ইনডাইরেক্ট স্পিচে লিখে দিয়েছে, তাহলে তার ভুল হয়ে গেল, তাহলে কেটে যাবে তার। বোঝা গেল? তাহলে কিন্তু মাথায় খেয়াল রাখবি, এই যেমন ডাইরেক্ট স্পিচে লেখা আছে কমা কোটেশন দিয়ে, সেরকম ডাইরেক্ট স্পিচে কিন্তু লিখতে হবে। ক্লিয়ার? চলো এবারে পরেরটা দেখো কি আছে। বলছে বাংলার নিজস্ব পরিভাষা বা প্রতিশব্দ, প্রবাদ প্রবচন, বাগধারা সতর্কভাবে প্রয়োগ করতে হবে। যেমন দেখো লেখায় আছে যে বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, মানে কি? তাহলে এবারে তুমি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ট্রান্সলেশন করতে যাও ভুল হয়ে যাবে। তাহলে তোমাকে দেখো এর মানে একটা আছে যে বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, মানে চোরে চোরে মস্ত হতো ভাই। ঠিক আছে, চোরে চোরে মস্ত হতো ভাই। তাহলে এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। তোমার যদি এরকম জানা থাকে যে চোরে চোরে মস্ত হতো ভাই হয়, এইগুলো কিন্তু ইউজ করতে হবে। তুমি যদি বলো আমি অন্য ইউজ করে দেবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন দেখো আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো আমি বললাম যে সামথিং সামথিং ইজ বেটার দেন নাথিং। সামথিং ইজ বেটার দেন নাথিং লেখা আছে। এবারে এটার ট্রান্সলেশন কি হয়? ট্রান্সলেশন যদি ওয়ার্ড বাই ওয়ার্ড করে দেখবে সব ভুল হয়ে গেছে। এটার মানে হচ্ছে, দেখবে তোমরা নিশ্চয়ই পড়েছো যে নেই মামার থেকে কানা মামা ভালো, তাই তো? আমরা বলি না যে নেই মামার থেকে থেকে কানা মামা ভালো, কানা মামা। ক্লিয়ার? ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে তোমাদের? তাহলে এই রকম যদি কয়েকটা মিনিং থাকে, ঠিক আছে, বাগধারা বা প্রবাদ প্রবচন, হ্যাঁ, এইগুলো ইউজ করতে হবে তোমাকে। এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন গেলে কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? চলো পরেরটা দেখি। 8 নাম্বার রুলস বা নিয়ম কি আছে। বলছে বাংলা এবং ইংরেজি অনুবাদে ক্রিয়াপদের ব্যবহার রীতি আলাদা হয়। যেমন ইংরেজিতে কি হয় আর বাংলায় কি হয় বুঝো। দেখো যদি বলা হয় ইংরেজিতে ট্রান্সলেশন, ইংরেজিতে যখন তুমি কোনোটা ট্রান্সলেশন করবে, ঠিক আছে, সেটার নিয়ম কি? সেটার নিয়ম আমরা সবাই জানি, প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। ক্লিয়ার? কিন্তু তখন তুমি বাংলায় ট্রান্সলেশন সেটাকে করবে, তখন তার নিয়ম বা নীতি কিন্তু আলাদা। কি না, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে অবজেক্ট, তারপরে হবে ভার্ব। এবারে তোমার অনেকের কনফিউশন হয়ে গেলে ব্যাপারটা কি, আমি একটা সহজ ভাবে বলি। ঠিক আছে, ধর আমি বললাম আই ইট রাইস, তাহলে আমি ভাত খাই, তাই তো? এটাকে কেউ একজন করলো, দেখো কি হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইংরেজিতে আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবারে তুমি সেটাকে ট্রান্সলেট করলে যে আমি মনে কি খাই, আমি খাই ভাত, এইটা একজন ট্রান্সলেশন করলো। আরেকজন ট্রান্সলেশন করলো যে আমি ভাত খাই, আমি ভাত খাই। এবারে কোনটা ঠিক আমার দেখো বুঝতে হবে। আমি তোমাদের বললাম কি যে ইংরেজি নিয়ম অনুযায়ী কি হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, কিন্তু বাংলা নিয়মে তো আলাদা। তাহলে এটা আমার ভুল, এটা কিন্তু সঠিক। কেন দেখো এখানে সুন্দর করে দেখো লেখাই আছে যে বাংলা নিয়ম অনুসারে কি হয়, প্রথমে সাবজেক্ট মানে আই, তারপরে কি ভাতটা কিন্তু এখানে অবজেক্ট, তাহলে ভাত, আমি ভাত খাই, মানে ভাতটা আমার শেষে আসছে।
তাহলে ব্যাপারটা তোমরা বুঝেই গেলে যে বাংলা নিয়ম অনুসারে কি হয়, সাবজেক্ট হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে। দেখো এটা সুন্দর করে লেখা আছে, বাংলা নিয়মে প্রথমে কর্তা হয়, তারপরে কর্ম হয়, তারপরে কি হয় ক্রিয়া। ক্রিয়াপদটা কিন্তু বাংলাতে শেষে থাকে, কিন্তু যখন তুমি ইংরেজিতে করবে দেখবে ক্রিয়াপদটা সাবজেক্টের পরেই কিন্তু বসে, ঠিক আছে, আর অবজেক্ট কিন্তু সবের শেষে থাকে। ক্লিয়ার? এই নিয়মটা কিন্তু তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে। যারা এক্সামিনার হয়, যারা খাতা চেক করবে, তারা কিন্তু এই জিনিসগুলোই দেখবে তোমাদের। বোঝা গেল? দেখো কি আছে, বলছে অনুবাদের সময় এবং ক্রিয়ার যে কালের পরিবর্তন কিন্তু করা যাবে না। যে কালে আছে সেই কালেই তোমাকে কিন্তু লিখতে হবে, মানে যে টেন্সে আছে তোমাকে সেই টেন্সেই লিখতে হবে। তুমি টেন্স চেঞ্জ করে কালের পরিবর্তন করে দিলে সেটা কিন্তু করা যাবে না। 10 নাম্বার রুলস কি বলছে, বলছে যে ইংরেজিতে ক্রিয়ার ব্যবহার অপরিহার্য, কিন্তু বাংলায় অনেক সময় ক্রিয়া কি থাকে, উহ্য থাকে। মানে ধরো দেখো এম, ইজ, আর এই যে সমস্ত বিভাগগুলো আছে না, এগুলো অনুবাদের কিন্তু দরকার হয় না। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। ধরো বললাম যে আই এ বয়, তাই তো, আই এম এ বয়, তাহলে আমি, ধরো বয়টা আমি বাদ দিচ্ছি, আমি অন্য একটা বলছি, ধরো আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে আমি একজন ছাত্র, তাই তো, আমি একজন একজন ছাত্র। দেখো এখানে কিন্তু আই এম এ স্টুডেন্ট, তাহলে আমি একজন ছাত্র, তাহলে দেখো এই যে এম, এম মানে কি, এম মানে হয়, তাহলে আমি হয় একজন ছাত্র, এই হয়টা কিন্তু আমরা এখানে লিখলাম না, ঠিক আছে, মানে আমি হয় একজন ছাত্র, এই যে হয়, হ হস্যই হয়, এটা কিন্তু আলাদা করে আমরা লিখলাম না। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে এই যে এম, ইজ, আর এই সমস্ত যে বিভাগ আছে তাদের কিন্তু অনুবাদের করার কিন্তু দরকার হয় না বাংলা ক্রিয়াপদে, মানে বাংলায় যে সমস্ত যখন তুমি অনুবাদ করবে তখন কিন্তু এগুলো উহ্য রেখেই করবে। ক্লিয়ার? চলো পরেরটা দেখে নি। 11 নম্বর রুলস কি বলছে, 11 নম্বরে বলছে যে ইংরেজি অনেক শব্দ ভান্ডার বাংলায় শব্দ ভান্ডারে স্থান পেয়েছে, সেই সমস্ত শব্দগুলির বাংলা পরিভাষা লেখার প্রয়োজন নেই। যেমন অনেক জিনিস আছে, অনেক ওয়ার্ড বা অনেক শব্দ আছে যেগুলো ইংরেজি থেকে বাংলায় ডাইরেক্ট চলে এসেছে, তাহলে তার কিন্তু তোমার ইংরেজি যে মানে বাংলা যে মিনিংটা সেটা কিন্তু লেখার দরকার নেই। তোমরা নিশ্চয়ই জানো যে চেয়ার, টেবিল, তাই তো, ধরো এই চেয়ার, এই টেবিল, তাই তো, এগুলো দেখবে এগুলোর আলাদা করে কোনো বাংলা মিনিং নেই, এইটা হচ্ছে বাংলাতে চেয়ারই হবে, ঠিক আছে, বাংলাতে কি হবে, চেয়ারই হবে। ইংরেজি, ইংরেজিতেও চেয়ার, বাংলাতেও চেয়ার। টেবিল, টেবিল আমরা টেবিলই বাংলাতেও টেবিল বলি, তাই তো, তাহলে এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবে। আচ্ছা, সঠিক পরিভাষা জানা না থাকলে এমন প্রতিশব্দ ব্যবহার করতে হবে তাতে মূল শব্দটির যেন অর্থ পরিস্ফুট হয়, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো কি বলছে, বলছে বাংলায় বেশি অসমাপিকা ক্রিয়া এবং অব্যয় ব্যবহার করলে বাক্য গঠন কিন্তু সাবলীল হয় না, এগুলি কম ব্যবহার করে ছোট ছোট বাক্য গঠন করতে হবে, ঠিক আছে। মানে তোমাকে সব সময় অলওয়েজ কি, অলওয়েজ হচ্ছে ছোট ছোট বাক্যে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। যেমন মানে ধরো এবং, এবং দিয়ে অনেকবার তুমি লিখে দিলে, ঠিক আছে, বা ও দিয়ে লিখলে, এরকম কিন্তু বেশি লেখা যাবে না, ঠিক আছে। 14 নম্বরে কি আছে দেখো, 14 নম্বরে বলছে কোন শব্দের অর্থ অজানা থাকলে, কোন শব্দের যদি অর্থ অজানা থাকে তাহলে বাক্যের অনুচ্ছেদের মূল ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থবহ শব্দ ব্যবহার করা যেতে পারে। তাহলে ধরো তুমি পুরো একটা সেন্টেন্স পড়লে, দেখা গেল যে একটা ওয়ার্ডের তুমি পার্টিকুলার মিনিং জানো না, তখন তুমি কি করবে, পুরো সেন্টেন্সটা পড়বে, পুরো সেন্টেন্সটা কমপ্লিট পড়ার পরে তোমার যদি মনে হয় যে আমি ওইটাকে এমন ভাবে, তোমাকে একটু চালাকি করতে হবে, চালাকি করে ওই মিনিংটাকে সঠিক না লিখে তোমার ওই বাক্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাকে কিন্তু ট্রান্সলেশন করে আসতে হবে। ক্লিয়ার? 15 নাম্বার রুলস ভেরি ইম্পর্টেন্ট, বলছে ইংরেজি ব্যক্তির নাম বা বস্তু নামের ক্ষেত্রে যতটা সম্ভব ইংরেজি উচ্চারণ বজায় রেখেই বাংলা অনুবাদ করা উচিত। যেমন ধরো লর্ড,
লর্ডকে আমরা বাংলাতেও লর্ড লিখবো, জর্জ, জর্জকে আমরা বাংলাতেও জর্জই লিখবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ট্রান্সলেশনের সময়। ঠিক আছে, আচ্ছা দেখো, বাক্যে বাংলা বাক্যের ভাব এবং গঠন অনুসারে ছেদ জ্যোতি মানে যেখানে যে চিহ্ন হয় সেখানে সেই চিহ্ন কিন্তু বসাতে হবে। ধরো কোনো প্রশ্নবোধক বাক্য আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তখন তোমাকে কি করতে হবে, এই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। বিস্ময়সূচক চিহ্ন থাকলে বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। নির্দেশক বাক্য থাকলে নির্দেশক বাক্য মানে তোমাকে ধরো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ ইংরেজিতে হয়, সেটাকে তোমাকে বাংলায় কি করতে হবে, ছেদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে। 17 নম্বর এক্সাম্পল দেখো, 17 নম্বর বলছে ধরো বিজ্ঞান, ভূগোল, চিকিৎসা শাস্ত্রের যে সমস্ত পরিভাষাগুলিকে বাংলা অনুবাদ না করাই ভালো, তবে যদি গ্রহণযোগ্য বাংলা প্রতিশব্দ থাকলে অনুবাদ করা যেতে পারে। তোমাকে একটা এক্সাম্পল আমি দিই, ধরো তোমরা নিশ্চয়ই এই বিজ্ঞানে পড়েছো যে ব্যারোমিটার, তাই তো? তাহলে ব্যারোমিটার ধরো ইংরেজিতে ব্যারো, ব্যারোমিটার, সেটাকে তুমি যখন বাংলায় লিখবে তখন সেটাকে আমরা কি বলবো, ব্যারোমিটারই বলবো, তাই তো? তাহলে যদি এইরকম কিছু বিজ্ঞানের ভাষে, ঠিক আছে, বিজ্ঞানের কিছু পরিভাষা থাকে, তো সেগুলোকে আমরা ডাইরেক্ট কিন্তু ব্যারোমিটারই লিখবো, অন্য কিছু লিখতে যাব না। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে অক্সানোমিটার, সেটা আমরা বাংলাতে অক্সানোমিটারই লিখবো। ঠিক আছে, দেখো ভূগোল, ভূগোলের ধরো তোমরা বলতে পারো যে কোনো জিনিস যেটা থাকে আর কি, মানে বাংলা বিজ্ঞান ভূগোল এই সমস্ত। চিকিৎসা ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, এন্ডোস্কোপি, নিশ্চয়ই তোমরা জানো যে এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এগুলো সব হয়। এন্ডোস্কোপির বাংলা তোমরা এন্ডোস্কোপি লিখবে। ঠিক আছে, এন্ডোস্কোপি লিখবে, এটার কিন্তু আলাদা করে বাংলা লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এইরকম কয়েকটা যেটা বললাম যে বিজ্ঞান এবং যে চিকিৎসা শাস্ত্রের যে পরিভাষা অনুযায়ী যেমন দেওয়া আছে তেমনই লিখে যাবে। ঠিক আছে, যদি কিছু থাকে প্রতিশব্দ জানা থাকে তখন ইউজ করবে। ঠিক আছে, 18 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে তোমাদের আমি কি করাবো, বঙ্গানুবাদ করাবো। কি বলছে দেখো, বলছে কিছু ইংরেজি শব্দের বাংলা অনুবাদ হয় না, যেমন কি ইন্ট্রোডাক্টরি দেয়ার আর। ঠিক আছে, দেখবে ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো দেয়ার আর, দেয়ার দেয়ার আর 4 স্টুডেন্টস, দেয়ার আর 4 স্টুডেন্টস ধরো ইন দ্য ক্লাস, দ্য ক্লাস, তাই তো? এবারে এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে যে ক্লাসে ক্লাসে চারজন চারজন ছাত্র ছাত্র আছে, তাই তো? তাহলে দেখো এই যে দেয়ার, এই দেয়ারের কিন্তু কোনো মিনিং আমরা কিন্তু লিখলাম না। তাহলে দেখো যে 4 স্টুডেন্ট ইন দা ক্লাস, ক্লাসে চারজন ছাত্র আছে, তাহলে যে দেয়ার আর লেখা ছিল এদের কিন্তু আলাদা করে কিন্তু মিনিং আমরা কিছু লিখলাম না। তাহলে এই জিনিসটাই তোমাদেরকে আমি বলতে চাইছি যে যদি কিছু ইংরেজি এই দেয়ার আর এসব থাকে ইন্ট্রোডাক্টরি, তো এর কিন্তু পার্টিকুলার কিন্তু ইংরেজি মানে বাংলা অনুবাদ করার প্রয়োজন নেই। ক্লিয়ার? এবারে দেখে নিই আমরা একটা WBCS এ বাংলা বঙ্গানুবাদ এসেছিল। ঠিক আছে, WBCS 2014, একটু আমরা দেখে নিই কেমন বঙ্গানুবাদটা হয়। এবারে তোমরা যেটা করবে, এই এখানে ইংরেজি থাকবে, তার বঙ্গানুবাদ এই নিচে লিখবে। বাট আমি তোমাদের যেটা শেখাচ্ছি আমি একটু অন্যভাবে শেখাচ্ছি। দেখো তোমাদের এক্সাম হলে এরকম দেয়া থাকবে, তোমাদেরকে অ্যান্সার করে আসতে হবে, এইটা অ্যান্সার করে আসতে হবে। বাট আমি তোমাকে শেখাচ্ছি অন্যভাবে, একটু দেখো, মানে আমি এটাকেই তোমাকে কেটে কেটে নিয়ে এসেছি এক একটা সেন্টেন্সকে। ধরো প্রথমটা আছে দেখো 1 নম্বরে, দেখো বিলিভ ইন গড অ্যান্ড বিহেভ অ্যাকর্ডিং টু হিজ টিচিং। এবারে তোমরা অনুবাদ করলে কি করো, বিলিভ মানে বিশ্বাস করো, তাই তো? ইন গড, তাহলে এইরকম করে তোমরা অনুবাদ করতে যাও তখনই ভুল হয়ে যাবে। এরকম করে আমি বলে দিয়েছি এইভাবে অনুবাদ করা যাবে না, আগে ভার্ব থাকলে আমাকে আগে ভার্ব লেখা যাবে না। ঠিক আছে, ভার্বটা আমার অলওয়েজ কি হয়, সবে শেষে লিখতে হয়। ঠিক আছে, শেষে আমাকে দেখো এখানে, তাহলে প্রথম যে সেন্টেন্সটা পড়লাম বিলিভ ইন গড মানে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম,
যে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা, এই যে বিশ্বাসটা আমরা কিন্তু শেষে করলাম, বিশ্বাস রাখাটা কি করলাম, শেষে করলাম। এটাই তোমাদের আমি বলতে চাইছিলাম। বিহেভ অ্যাকর্ডিং টু হিজ টিচিং, ঠিক আছে, তার উপদেশ অনুযায়ী কি করা, আচরণ করা। দেখো আচরণ করাটা কোথায় লেখা হলো, শেষে লেখা হলো। তাহলে বিহেভ মানে কি, বিহেভ মানে আমরা জানি আচরণ। বিলিভ মানে কি, বিলিভ মানে বিশ্বাস, বিলিভ মানে কি, বিশ্বাস। ঠিক আছে, তারপর দেখো বলছে ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ডস, দিস ক্যান বি কল্ড রিলিজিয়ন। বলছে দেখো তার নির্দেশ অনুযায়ী কাজ করা, একেই ধর্ম বলা যেতে পারে। ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা একটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 2 নম্বরে কি আছে, পলিটিক্স ইজ বেসড অন ইজম। ইজম মানে কি, ইজম মানে মতবাদ, মতবাদ। তাহলে পলিটিক্স, পলিটিক্স মানে কি, রাজনীতি। বেস ইজ বেসড অন ইজম, তাহলে রাজনীতি মতবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে দেখো বেসড অন, আমরা যখন ভার্বটা লিখছি মানে ক্রিয়াপদটা লিখছি, ক্রিয়াপদটা সব সময় কিন্তু শেষে লিখছি। তোমাকে ট্রান্সলেশনের নিয়মটা এটা, ঠিক আছে, এটা তোমাকে ফলো করতে হবেই। ক্লিয়ার? এরপরে দেখো 3 নাম্বারটা দেখো কি আছে, এগুলো কিন্তু সব লাইন বাই লাইন নেই, ঠিক আছে, মানে এগুলো তোমার এই লাইন বাই লাইন আছে, আমি তোমাদের ভেঙে ভেঙে একটা একটা করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তোমাদের বারবার বলছি, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও আমার ডেসক্রিপটিভ ব্যাচে, ঠিক আছে, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে 7872141322। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে। প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি এনরোল হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে, তোমরাও অ্যাডমিশন নিতে পারো। আমি কিন্তু একদম ফিস মিনিমাম রেখেছি, মান্থলি 300 টাকা করে, ঠিক আছে, যদি অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন হতে পারো। 3 নাম্বার লাইনে কি ছিল দেখো, ছিল যে রিলিজিয়ান ক্যান নেভার বি ম্যানি বাট পলিটিক্স অর ইজম ক্যান বি ম্যানি। তাহলে রিলিজিয়ান ক্যান নেভার বি ম্যানি, ধর্ম কখনো বহু প্রকারের হতে পারে না, বাট কিন্তু পলিটিক্স অর ইজম, তাহলে পলিটিক্স অর ইজম, তোমরা এখানে পলিটিক্স অর ইজম দিয়ে যদি মানে কেটে কেটে মানে করতে যাও তখন কিন্তু ভুল হয়ে যাবে। এখানে মিনিংটা বলতে চেয়েছে পলিটিক্স অর ইজম ক্যান বি মেনি, মানে তোমার রাজনীতির যে মতবাদ গুলো আছে, ঠিক আছে, মতবাদ গুলো কি হয়, অনেক রকমের হতে পারে, ঠিক আছে, অনেক রকমের হতে পারে। তাহলে এই জন্য বললাম যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে গেলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা অর মানে অথবা, পলিটিক্স এন্ড ইজম মানে মতবাদ, তাহলে এইরকম কিন্তু নেওয়া যাবে না। এখানে তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা পড়ে তার মিনিংটা কি বলতে চেয়েছে, ঠিক আছে। তাহলে রাজনীতির মতবাদ অনেক রকমের কিন্তু হতে পারে, কিন্তু দেখো লেখাই আছে যে রিলিজিয়ান ক্যান নেভার বি ম্যানি, তাহলে ধর্ম কখনো বহু প্রকার হতে পারে না, কিন্তু রাজনীতির যে মতবাদ সেটা কিন্তু অনেক রকমের হতে পারে। ক্লিয়ার? চলো 4 নম্বরে কি দেখো, বলছে 4 নম্বর লাইন এটা ছিল আর কি, 4 নম্বর সেন্টেন্স আর কি, সো পলিটিক্স এন্ড রিলিজিয়ান আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। তাহলে সো মানে আমরা বলতে পারি, সুতরাংও বলতে পারি, বা সেই জন্যই বলতে পারি, ঠিক আছে। দেখো সেই জন্য রাজনীতি এবং রিলিজিয়ন মানে ধর্ম একে অপরের থেকে কি সম্পূর্ণ আলাদা হয়। দেখো বারবার দেখো এই যে আলাদা হয় ব্যাপারটা বুঝো, যে ভার্ব গুলো আমার কোন জায়গায় আসছে, ভার্ব গুলো দেখো সবে শেষে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই জন্য রাজনীতি এবং ধর্ম একে অপরের থেকে কি হয়, সম্পূর্ণ আলাদা হয়। 5 নম্বরে কি বলছে দেখো, রিলিজিয়ান নেভার ডিভাইডস পিপল ইনটু ম্যানি পার্টস, মানে ধর্ম কখনো মানুষের মধ্যে ভেদাভেদ করে না, ঠিক আছে। তাহলে ধর্ম, রিলিজিয়ন নেভার ডিভাইডস, ডিভাইডস মানে আমরা জানি যে তোমার এই ভাগ হয়ে যাওয়া, ভেদাভেদ করা, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ডিভাইড মানে তোমরা এখানে ভেদাভেদের কথা বলে আছে, ঠিক আছে। তাহলে ধর্ম কখনো মানুষের মধ্যে ভেদাভেদ করে না। 6 নম্বরে কি বলেছিল দেখো, 6 নম্বরে বলা ছিল যে হিন্দুজম, ইসলামিজম, জৈনিজম আর নট রিলিজিয়ন, তাহলে এই হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম প্রকৃতপক্ষে ধর্ম নয়, বাট দিজ আর অনলি ওয়ে টু রিচ গড। তাহলে এগুলি কি, এগুলি হচ্ছে ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা পথ মাত্র, মানে ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা পথ। দেখো সুন্দর করে লেখা আছে যে এগুলি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ মাত্র। তাহলে দেখো ধরো ঈশ্বর বা গড বা ভগবান বা আল্লাহ আমরা যেটাতেই বিশ্বাস করি সেটাতে পৌঁছানোর পথ, কেউ হিন্দুজম,
ধর্ম গ্রহণ করছে, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ ইসলাম ধর্ম, কেউ জৈন ধর্ম। সবার উদ্দেশ্য কি? সবার উদ্দেশ্য একটাই, যে আমরা গড, ভগবান, আল্লাহ যাকেই বিশ্বাস করি না কেন তার কাছে আমাদেরকে পৌঁছানো আর কি। ঠিক আছে, তাই এখানে সুন্দর করে দেখো কত সুন্দর দেওয়া আছে। ডাব্লিউবিসিএস 2014-তে আসা প্রশ্ন, কিন্তু ডাব্লিউবিসিএস 2014 সালে এসেছিল এই কোশ্চেনটা। তারপর দেখো 7 নাম্বার লাইনটায় কি ছিল দেখো, বলছে ওয়ান ক্যান রিচ দিল্লি বাই প্লেন, বাস, ট্রেন, ইটিসি। তাহলে কোনো একজন ব্যক্তি বিমান, বাস, রেলগাড়ি প্রভৃতি চড়ে দিল্লি পৌঁছাতে পারে। তাহলে কোনো একজন ব্যক্তি বিমান, বাস, রেলগাড়ি প্রভৃতি চড়ে দিল্লি পৌঁছাতে পারে। সুন্দর করে লেখা আছে দেখো। 8 নাম্বার লাইনে কি বলেছে দেখো, হিন্দুইজম, ইসলামিজম, জৈনিজম আর জাস্ট লাইক দ্য সেম। তাহলে এই যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম সেই রকমই একটি যাত্রীবাহী যানবাহন। এবারে তোমরা বলবে স্যার যাত্রীবাহী যানবাহন তো এখানে লেখা নেই, কিন্তু তুমি যখন সেন্টেন্সটা পড়বে দেখো তুমি সুন্দর করে লেখা আছে যে হিন্দুইজম, ইসলামিজম, জৈনিজম আর জাস্ট লাইক দা সেম। মানে কি, মানে ধরো আমরা একটু আগে যে সেন্টেন্সটা পড়লাম সেখানে কি লেখা ছিল, এই সমস্ত যাত্রীরা যে যানবাহন গুলো ছিল তাহলে কি না বিমান, বাস, রেলগাড়ি। তাহলে এই যে ধরো দিল্লিতে আমরা যদি পৌঁছাই, কখনো কেউ বিমানে যাচ্ছে, কেউ রেলগাড়িতে যাচ্ছে, কেউ বাসে যাচ্ছে, তাহলে যে কোনো একটা যানবাহনে যাচ্ছে। তাই এখানে যানবাহন শব্দটাকে কিন্তু আনা হলো, যাত্রীবাহী যানবাহন। ঠিক আছে, তোমাকে আমি বললাম যে সেন্টেন্স পড়ে তোমার সেন্টেন্সের যে ভাবটা সেটাই তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এটা সুন্দরভাবে লিখে দিতে হবে যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, জৈন ধর্ম সেই রকম যাত্রীবাহী যানবাহন। ঠিক আছে, 9 নম্বরে কি আছে, দ্য ডেস্টিনেশন অফ অল ইজ দ্য সেম। তাহলে সকলের গন্তব্যস্থল কিন্তু একটাই। ঠিক আছে, সেটা কি না ভগবানের কাছে পৌঁছানো। ঠিক আছে, তাহলে এখানে যেমন লেখা আছে আমরা সুন্দরভাবে লিখে দিলাম, দ্য ডেস্টিনেশন অফ অল ইজ দ্য সেম। তাহলে সকলের গন্তব্যস্থল কি এক। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমি ট্রান্সলেশন শেখাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো কি করেছি, এই যে একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তারা কি করবে, প্রত্যেকে হোমওয়ার্ক করে আমাকে পাঠাবে, আমি প্রত্যেকে চেক করব। ঠিক আছে, যে দেখি কে কেমন ভাবে লিখছে। পরের দিন হয়তো আমি এর ট্রান্সলেশনটা গ্রুপে দিয়ে দিলাম, অথবা আমি এটাকে কি করব, সলভ করে থেকে রেখে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এইভাবেই কিন্তু আমার ব্যাচের মধ্যে আমি পড়াচ্ছি। যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও, বারবার বলছি আমার ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দুটো ব্যাচ আছে। কেউ যদি বলো যে স্যার আমি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এক্সাম পাস করে যাব প্রায় এই ক্লার্কশিপ মিসলেনিয়াস, তো তোমরা কিন্তু তাহলে এই ডেসক্রিপটিভ ব্যাচ নিতে পারো। আশা করছি তোমাদের খুব উপকারে আসবে। ঠিক আছে, ফিজ খুব বেশি রাখেনি, মিনিমাম ফিজ একটা রেখেছি 300 টাকা। ঠিক আছে, আর যারা বলছো যে না স্যার আমরা ডাব্লিউবিসিএস, এনটিপিসি, ঠিক আছে, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, ডাব্লিউবিপি এসবের জন্য আমরা পড়বো, তো তারা কিন্তু তোমরা অবজেক্টিভ ব্যাচে অ্যাডমিশন হতে পারো। ঠিক আছে, অবজেক্টিভ ব্যাচে কিন্তু অ্যাডমিশন চলছে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন করার জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 7872141322। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে সবাই ভালো থাকবে, সকলের দিন শুভ হোক।